অথেন্টিক এক্সপ্লেন চ্যানেলের এক্সপ্লেনেশন সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত অন্যরকম একটা ওয়েব সিরিজ তস্করি দ্য স্মাগলার্স। যেহেতু এটা একটা অন্যরকম প্রজেক্ট, তাই এইটাকে আমরা একটু অন্যরকম ভাবেই এক্সপ্লেন করব। তো সম্প্রতি সময়ে আপনারা হয়তো একজন ভাইরাল ম্যাজিস্ট্রেটকে দেখেছেন নানান সোশ্যাল মিডিয়াতে। উনার নাম নওশাদ খান। উনি মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তো নিয়োগ পাওয়া মাত্রই স্যুট কোট পরে পুরো বিমানবন্দর ঘুরে বেড়াচ্ছেন তিনি। আমার মনে হয়েছে তিনিই হয়তো একমাত্র ম্যাজিস্ট্রেট যিনি নিজের ডিউটি পালনের জন্য বিমানবন্দরের টয়লেট অব্দি গিয়েছেন এবং জয়নিং এর মাত্র 1 মাসের মাথায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল অনিয়ম নিয়মের আন্ডারে নিয়ে এসেছেন। তো আজকের মুভিতে আমরা এই জিনিসটাই দেখব যে বিমানবন্দরে দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট অথবা কাস্টমস অফিসাররা চাইলেই কি না করতে পারেন। তো মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। যেহেতু আমি একজন নতুন ক্রিয়েটর, তাই এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমার কাজকে কোয়ালিটিফুল করতে মানসিক উৎসাহ যোগাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েব সিরিজের শুরুতেই আমরা দেখি যে স্বাতি নামের একটি মেয়ে দুটো গুন্ডা টাইপের ছেলেকে সেই রকম দৌড়ানি দিচ্ছে। জানি না ওই ছেলে দুটো স্বাতির কি ক্ষতি করেছে যার জন্য স্বাতি তাদের ওপর এই রকম খেপেছে। তো মুভির কিছু দূর এগুলেই হয়তো আমরা কারণটা জানতে পারবো। তো স্বাতি ছেলে দুটোকে ধাওয়া করতে করতে ক্লান্ত হয়ে এক জায়গায় থেমে হাঁপাতে থাকে। তখন সেখানে আমাদের চাইল্ডহুড হিরো ইমরান হাশমি এসে তাকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে পান করতে বলে। আর এই ওয়েব সিরিজে তার নাম হয় অর্জুন, একজন কাস্টমস অফিসার। সে এখন কাস্টমস সুপারিনটেন্ডেন্ট হিসেবে শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কর্মরত আছে। তো অর্জুন তখন স্বাতিকে বলে যে গাড়িতে বসো, তোমার সাথে একটা ব্যাপারে কথা বলার ছিল। স্বাতি গাড়িতে বসলে অর্জুন আর স্বাতির কথাবার্তায় আমরা বুঝতে পারি যে স্বাতি মেয়েটি মোটেও মেইলি টাইপের মেয়ে নয়। সে ভয়ঙ্কর স্মাগলিং গ্যাংয়ের সাথে জড়িত, আর তাই অর্জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস অফিসে নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এটাই মনে হলেও ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ অর্জুন ছিল সাসপেন্ডেড, মানে স্বাতিকে আনঅফিসিয়ালি তুলে নিয়ে যাচ্ছে গুন্ডাদের মতো করে। তো অর্জুন গাড়ি থেকে স্বাতির গ্যাং লিডারকে ফোন করে জানায় যে তাকে ফেরত পেতে চাইলে 50 লাখ টাকা লাগবে এবং এখান থেকে সিন শিফট হলে আমাদের কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়ার ঘটনার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই মুম্বাইয়ের সেই মহাব্যস্ত শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে দৈনিক 1.5 লাখ প্লাস যাত্রীর যাতায়াত হয়। তো এইখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে আমরা হয়তো সবাই জানি যে এয়ারপোর্টে চোরাকারবারি হয়, কিন্তু কতটা পরিমাণে হয় তার সঠিক ধারণা আমাদের ধারণারও অনেক ঊর্ধ্বে, যেটা কয়েক শত কোটি টাকার সংখ্যাকেও প্রায় ছাড়িয়ে যায়। ইভেন এই চক্রটা এতটাই সমৃদ্ধ যে দেশীয় সকল প্রশাসনের নাগালেরও বাইরে। এই চক্রটার পাওয়ার সম্পর্কে আরেকটু সহজ ধারণা দিতে গেলে আমাদের বাংলাদেশকে দিয়েই উদাহরণ দিতে হয়। গত 5 আগস্টের পর দেশের সকল শাখার দুর্নীতি বড় পরিসরে সামনে আসলেও এয়ারপোর্টের লীলাখেলা কিন্তু অতটা পরিসরে সামনে আসেনি। আচ্ছা, না আসুক সেটা ব্যাপার না, কিন্তু গত 5 আগস্টের পর কাস্টমসের গেমটা খেয়াল করেছেন? একের পর এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে আগুন। এগুলোকে যদিও সাধারণ দুর্ঘটনা দেখানো হয়েছে, কিন্তু এগুলো মূলত ছিল প্রমাণ লোপাটের মাধ্যম মাত্র। এতে করে শুধু কাস্টমস ওয়ালারাই বেঁচে গেছে তা নয়, বরং বড় বড় নেতা, মন্ত্রী এবং উপদেষ্টা লেভেলের রাঘব বোয়ালরাও কিন্তু বেঁচে গেছে। আর এজন্যই বলা হয় কাস্টমস হলো দেশীয় সকল প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, মুম্বাইয়ের এই এয়ারপোর্টও কিন্তু এইরকম লীলা খেলার তীর্থস্থান এবং আজকে এখানে বড়সড় একটা হার্ডকোর গেম হতে চলেছে, কারণ মুম্বাই কাস্টমস অফিসাররা গোপন সূত্রে খবর পেয়েছে যে আজকে এই এয়ারপোর্টে রেকর্ড পরিমাণ স্মাগলিং হবে। আর এই চক্রে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ইন্ডিয়ান মানুষ বড় বড় স্মাগলিং চালানগুলো মুম্বাই এয়ারপোর্ট দিয়ে ইন্ডিয়ায় ঢোকাবে। যেমন ইতালির মিলান শহর থেকে শালিনী সিং কোটি মূল্যের নানান লাক্সারি আইটেম এবং আইফোন স্মাগলিং করবে। সৌদি আরবের আলদেরা থেকে বরুণ কাটারিয়া তার ল্যাপটপের ভেতরে ব্যাপক স্বর্ণ নিয়ে আসবে এবং ব্যাংকক থেকে হেমা খাঙ্গানি ডায়মন্ড নিয়ে আসবে। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, হেমা খাঙ্গানি যেই এজেন্সির কাছে হীরাগুলো নেয় তাদের মধ্যেই একজন আবার ছিল ইন্ডিয়ান কাস্টমসের স্পাই। তো সেই স্পাই আবার হেমার এই কাহিনীটা গোপনে আভাস নামের একজন ইন্ডিয়ান কাস্টমস অফিসারকে জানিয়ে দেয়।
আভাস তো এই নিউজ পেয়ে আনন্দে আটখানা হয়ে যায় আর মনে মনে ভাবে এবার তার প্রমোশন আটকায় কে। অন্যদিকে ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে সোয়াতি শালুকে 500 গ্রাম কোকেইন ক্যাপসুল নিজের পেটের ভিতরে গিলে নেয় ইন্ডিয়ায় নিয়ে আসার জন্য। তো সবাই সব রকমের প্রস্তুতি শেষে একই সময়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং ফাইনালি তারা স্বতঃস্ফূর্তভাবে মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করতে থাকে এবং তাদের সবার মনে তখন গুনগুন চলছিল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, সব জায়গায় সখা আছে, করবি আমার কি। কিন্তু তারা কি জানতো যে তাদের এই চোরাচালান ইস্যুটা নিয়ে মন্ত্রী পরিষদে গত 48 ঘন্টায় কত বড় একটা ঝড় বয়ে গেছে। এবং এখান থেকে সিন ব্যাক করে আমাদের সেই 48 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সংসদে অপোজিশন পার্টির অনেক এমপিরাই এই চোরাকারবারির বিষয়টি নিয়ে সংসদের নানান অসঙ্গতিগুলো দৃঢ়তার সাথে তুলে ধরে এবং সম্পূর্ণ দায়ভার পড়ে অর্থমন্ত্রীর ওপর। তাই স্বয়ং প্রধানমন্ত্রী জরুরি তলব করে অর্থমন্ত্রীকে। তিনি জানান যে তুমি নিজের আখের গোছাতে যেই পরিবেশটা সৃষ্টি করে রেখেছ তাতে আগামী ইলেকশনে আমাদের দলের নাম হারু পার্টির তালিকায় চলে যাবে। তিনি আরো বলেন যে প্রতি বছর সোনা এবং ডায়মন্ড সহ যত মূল্যবান জিনিস এই এয়ারপোর্ট দিয়ে বাইরে যায় তার 1 ভাগ ভ্যাটও যোগ হয় না সরকারি রাজস্বে। তাই যে কোনো মূল্যেই এই এয়ারপোর্ট কেলেঙ্কারি ঠিক করে ফেলতে হবে। তুমি যত দ্রুত সম্ভব সৎ, ইমানদার এবং সাহসী কাস্টমস অফিসারদেরকে নিয়োগ করাও ওই এয়ারপোর্টে। এই সিদ্ধান্তে আমি তোমার কোনো বাট বা ইফ শুনতে চাই না, ওকে? তো সেই নিয়োগের ভিত্তিতেই ওই দিন অ্যাসিস্ট্যান্ট কাস্টমস কমিশনার প্রকাশ কুমার জয়েন করে আর সেই একই মুহূর্তে ইথিওপিয়ান ফ্লাইটটিও ল্যান্ড করে যেটাতে করে সোয়াতি আসতেছিল এবং এটিই ছিল তাদের চক্রের 1 নম্বর ফ্লাইট। একে একে তাদের সবগুলো ফ্লাইটই ল্যান্ড করবে, কিন্তু যেহেতু তাদের মধ্যে সোয়াতি সবার আগে ল্যান্ড করেছিল তাই সে চালাকি করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং একটি উবারে করে গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু পথেই 2 জন নাইজেরিয়ান টাইপের লোক তার গাড়ি আটকে উঠে পড়ে এবং সোয়াতি যেই লোকের মাল নিয়ে আসতেছিল সেই লোককে ফোন করে সোয়াতির মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করে আর লোকটি তখন 25 লাখে ডিল করে। এই লোকটির নাম ছিল রমেশ। এ হলো একজন বিশাল ড্রাগ ডিলার। তো রমেশ যখন তার পোষা গুন্ডার রঘুকে নির্দেশ দেয় যে এই ছেলে দুটির পাঠানো লোকেশনে গিয়ে সোয়াতিকে উদ্ধার করতে এবং তাকে খুব কঠোরভাবে হুঁশিয়ারি দেয় যে সে যেন সোয়াতিকে যে কোনো মূল্যেই উদ্ধার করে, কারণ তার পেটে কয়েক কোটি টাকার মাল রয়েছে। এনিওয়ে, নির্দেশ মতো রঘু সেখানে গিয়ে তাদের সেই রকম পিটুনি দেয় আর রঘুর উপস্থিতি সোয়াতিকেও বাঘিনী করে তোলে। এক পর্যায়ে সে রঘুকে পেছনে ফেলে একাই সেই দুজনকে দৌড়ানি দিতে থাকে, যে সিনটা আমরা সিরিজের শুরুতেই দেখেছিলাম। তো ওদিকে যখন ব্যাংকক থেকে শালিনীর ফ্লাইটও মুম্বাইয়ে ল্যান্ড করে, সেই এয়ারপোর্টে কিন্তু শালিনীর একজন কাস্টমস অফিসারের সাথে লিংক ছিল। সে তার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে যে আমার কাছে 3টা আইফোন আছে, তুমি এগুলো পার করিয়ে দিলে বরাবরের মতোই তোমার বেনিফিট টাইম মতো তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো সেই অনুযায়ী অফিসার নিজ দায়িত্বে সেই ফোন সহ বাকি মালামালগুলো এয়ারপোর্ট থেকে পার করিয়ে দেয়। শালিনীর পর এয়ারপোর্টে পৌঁছায় হেমা এবং হেমার জন্য তো আগে থেকেই কাস্টমস অফিসার আভাস রেডি হয়েই ছিল। সে হেমাকে দেখা মাত্রই মনে মনে বলে, আইসকে তুমি কোন ঘাটের পানি খাইবা মনু? কিন্তু আশ্চর্যের বিষয় হলো হেমার ব্যাগ এবং হেমাকে নিখুঁত তল্লাশি করার পরেও কয়েকটি স্বল্প মূল্যের ঘড়ি ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায় না, যা আভাসকে চরমভাবে হতাশ করে। আসলে হেমা ছিল একজন চৌকস মহিলা। সে প্লেনে থাকা অবস্থাতেই তার পাশের সিটে বসা পরিবারটির বাচ্চার পুতুলে তার হীরের ব্যাগটি লুকিয়ে ফেলে, যার ফলে হেমাকে চেক করলেও কিছুই পায় না। তো আর কি করার, হেমাকে বাধ্য হয়েই ছেড়ে দিতে হয়। হেমা তখন এয়ারপোর্ট থেকে সোজা ওই পরিবারটির বাসায় চলে গেলে পুতুলটি থেকে হীরেগুলো কালেক্ট করে নেয়। এদিকে এসি প্রকাশ কুমার চিফ কমিশনারের কাছে নিজের জয়নিং লেটার জমা দেয়। প্রকাশ চিফ কমিশনারকে বলে যে এয়ারপোর্টের কাস্টম স্টাফদের প্রায় সবাই স্মাগলিং এর সাথে যুক্ত। এই কথা শুনে চিফ কমিশনার একটু ক্ষেপে যায়। তাই প্রকাশ তাকে বাস্তব উদাহরণ দেখাতে চায়, আর দুর্ভাগ্যবশত তার বাস্তব উদাহরণের শিকার হয় বরুণ কাটারিয়া, মানে সৌদির আলদেরা থেকে যে ল্যাপটপের ভেতরে করে সোনা স্মাগলিং করে এনেছে। মানে ওরা যখন কথা বলছিল ওই সময় তাদের পাশ দিয়ে বরুণ বাইরে বেরিয়ে যাচ্ছিল। তাই প্রকাশ তাকে থামিয়ে দেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওর তাড়াহুড়ো দেখে প্রকাশের আরো বেশি সন্দেহ হয়। সে তার ট্রলি ব্যাগ স্ক্যান করে। কয়েকবার স্ক্যান করেও কিছুই না পাওয়ায় সে ল্যাপটপটা বের করতে বলে।
একজন গার্ড ল্যাপটপ বের করে পেছনের সাইডটি খুলতেই সোনার পাতগুলো বেরিয়ে যায়। অথচ বরুণ ইতিমধ্যেই কিন্তু সব রকমের চেকিং শেষ করে এসেছে। এরপরেও সে আগে ধরা না পড়ায় প্রকাশ প্রমাণ করে দেয় এখানকার কাস্টম স্টাফরা জড়িত আছে। তো চিফ কমিশনার প্রকাশের কাজে বেশ খুশি হয়। প্রকাশ বলে যে এই স্টাফরা থাকলে তারা স্মাগলিং বন্ধ করতে পারবে না, তাই সে 30 জন স্টাফকে বদলি করে তার পছন্দ মতো 30 জন স্টাফকে নিয়োগ দিতে চায়। সে জানায় যে এই 30 জনের টিম নিয়ে সে স্মাগলিং সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবে। তবে একসাথে 30 জনকে চেঞ্জ করাটা মোটেও সহজ প্রসেস না, তাই চিফ কমিশনার তার কথার গুরুত্ব দেয় না। এরই মধ্যে চিফ কমিশনারের কাছে ফোন আসে। সিদ্ধার্থ গুপ্তা সিঙ্গাপুর থেকে এসেছে। সে খুবই হাই প্রোফাইল, কারণ সে একজন নেতার জামাই। তাই চিফ কমিশনার প্রকাশকে নির্দেশ দেয় সে যেন সিদ্ধার্থকে ভিআইপি প্রোটোকল দেয়। তবে প্রকাশ এই সুযোগটা অন্য কাজে লাগাতে চাইছিল। সে প্রথমে সিদ্ধার্থের ব্যাপারে নেটে সার্চ করে দেখে যে সিদ্ধার্থের সাথে সামান্যতম ঝামেলা করা মানে তার চাকরি ফায়ার হয়ে যেতে পারে। কিন্তু তবুও সিদ্ধার্থ এয়ারপোর্টে ল্যান্ড করলেও প্রকাশ তাকে ভিআইপি প্রোটোকল দেয় না। এতে সিদ্ধার্থ বেশ বিরক্ত হয়ে যায়। প্রকাশ কিন্তু সিদ্ধার্থের সাথে ঝামেলা করার সব রকমের উপায় খুঁজতে থাকে। এরপর পরিচিত একজন সৎ গার্ডের সাথে সে নিজের প্ল্যান শেয়ার করে। গার্ড জানায় যে বলির পাঠা বানানোর জন্য আভাস বেস্ট হবে, মানে সেই অফিসারটি যে কিনা হেমা খাঙ্গানির হীরা আটকানোর জন্য মুখিয়েছিল। তো এমনিতেই সকাল থেকেই তার মেজাজটা খারাপ হয়ে আছে, তাই প্রকাশ গার্ডের মাধ্যমে আভাসকে একটা শয়তানি বুদ্ধি দেয়। সে জানায় সিদ্ধার্থ নামের এই লোকটি অনেক দামি জিনিস স্মাগলিং করছে। তো এখানে মজার ব্যাপার হলো আভাস কিন্তু জানতো না যে সিদ্ধার্থ নেতার জামাই। তাই সে সোজা গিয়ে সিদ্ধার্থকে আটকে দিয়ে নানান জিজ্ঞাসাবাদ শুরু করে। সিদ্ধার্থ এই উটকো ঝামেলা এড়াতে আভাসকে বলে যে আমার সাথে একজনকে পাঠাও, সে আমাকে বাইরে নিয়ে গেলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। এটা শুনে আভাস বুঝতে পারে যে এই লোক টাকার কুমির, তার মানে একে চিপলে নিশ্চয়ই আরো টাকা পাওয়া যাবে। তো এই জন্য সে জোর করে সিদ্ধার্থকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায় এবং দুর্ব্যবহার করা শুরু করে। এমনকি বেশি এক্সাইটমেন্টের বশে সিদ্ধার্থকে থাপ্পড় পর্যন্ত বেড়ে দেয়। আর এই ঘটনাটাতেই পুরো গেম ঘুরে যায়, কারণ নেতার জামাইকে থাপ্পড় মারার অপরাধে ওই শিফটে যত কাস্টমস অফিসার ডিউটিতে ছিল সবাইকে ট্রান্সফার করে দেয়া হয়। আর এটাই তো চাইছিল প্রকাশ, যাতে সব সৎ এবং নির্ভীক অফিসারদের নিয়োগ করতে পারে। যাই হোক, চিফ কমিশনার প্রকাশকেও একটু বকাঝকা করে। তবে আজকে প্রকাশের কিন্তু ওই শিফটে অফিসিয়াল ডিউটি ছিল না, কারণ তার আসল জয়নিং ছিল আগামীকাল থেকে। আজকে মূলত সে এসেছিল জয়নিং লেটারটা জমা দিয়ে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখার জন্য। এই জন্য প্রকাশের আর কিছুই হয় না। সে চিফ কমিশনারকে 3 জনের একটা লিস্ট দিয়ে বলে যে এই 3 জনের সাসপেন্ড তুলে নিয়ে এখানে পোস্টিং করাতে। এই 3 জন হলো অর্জুন মিনা, মানে আমাদের ইমরান হাশমি, রবীন্দ্র গুজ্জার এবং মিতালি কামাত। চিফ কমিশনার জানতে চায় যে প্রকাশ এদেরকে ব্যক্তিগতভাবে চেনে কিনা। প্রকাশ জানায় যে সে এদেরকে পার্সোনালি না চিনলেও এদের নাম অনেক শুনেছে। তো প্রকাশের কথা মতো 3 জনকে পোস্টিং দেয়া হয়। আর অন্যদিকে অর্জুন যে সোয়াতিকে তুলে নিয়ে যাচ্ছিল সে তখন তাকে একটা হ্যালিপ্যাডে নিয়ে আসে এবং সেই ড্রাগ ডিলারের চেলা রঘুর কাছে তার মুক্তিপণের টাকা নেয়। এবং সেই মুহূর্তেই চিফ কাস্টমস কমিশনার তাকে ফোন করে জানায় যে তার সাসপেন্ড তুলে নেওয়া হয়েছে এবং সে চাইলে কাল থেকেই জয়েন করতে পারে। আর এই খবর পেয়ে অর্জুন করে কি, চলে আসার আগে রঘুকে জানায় আমার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, কাল থেকে আমি ডিউটিতে জয়েন করব। তোর বসকে বলে দিস কাল থেকে তোদের একজন স্মাগলারও এয়ারপোর্ট পার হতে পারবে না। আর তখন রঘু বলে যে অর্জুন যদি এতটাই সৎ হয় তাহলে এই মাত্র তার কাছ থেকে নেয়া টাকাগুলো ফেরত দিচ্ছে না কেন? অর্জুন তখন বলে তোর বসের ব্যাড লাক, টাকাটা হাতে নেয়ার পরে আমি জয়নিং এ ফোন পেয়েছি, তা না হলে তোর বসের টাকাগুলো বেঁচে যেত। তো যাই হোক, অর্জুনের পোস্টিং হয়ে গেলেও এখনো 2 জন অফিসার বাকি ছিল। এবার ফোন দেয়া হয় কাস্টমস অফিসার মিতালি কামাতকে। মিতালির আবার গড গিফটেড কিছু প্রতিভা ছিল। তার ক্যালকুলেশন স্কিল ছিল হাইপার লেভেলের। এছাড়াও পৃথিবীর যে কোনো জিনিসপত্রের মেকানিজম সম্পর্কে তার অসম্ভব ধারণা ছিল। মানে কোনো একটা জিনিসকে যদি একবার খুলে সেটার ভেতরে কিছু লুকায় তাহলে সে সেই জিনিসটা দেখা মাত্রই বলে দিতে পারে যে এই বস্তুটা আগেও খোলা হয়েছিল। তো অর্জুন এবং মিতালি ছাড়াও আরেকজন সাসপেন্ড অফিসার হলো রবীন্দ্র গুজ্জার। সে আবার মানুষের মুখ দেখেই বলে দিতে পারে যে তার ভেতরে ঝামেলা আছে। যাই হোক,
পরের দিন অর্জুন, মিতালি এবং রবীন্দ্র তিনজন এয়ারপোর্ট কাস্টমস অফিসে আসে। অর্জুন গতদিনের 50 লক্ষ টাকার ব্যাগটা নিয়ে আসে এবং ওয়াশরুমে খুঁজে পেয়েছে বলে কাস্টমসের ফান্ডে জমা করে দেয়। এরপরে তারা তিনজনে এসি প্রকাশের রুমে গিয়ে দেখা করে। প্রকাশ জানায় যে তাকে মুম্বাই এয়ারপোর্টের স্মাগলিং বন্ধ করার দায়িত্ব দেয়া হয়েছে। এখানে আসার পরে সে খোঁজ খবর নিয়ে এদের তিনজনের নাম পেয়েছে, যারা এখানকার বেস্ট অফিসার, আর এজন্যই সে কৌশলে এদের পোস্টিং করিয়েছে। প্রকাশ বলে যে তাদের মূল টার্গেট হলো বড় চৌধুরীর সিন্ডিকেট ভেঙে দেয়া, কারণ ইন্ডিয়ার সবচেয়ে বড় স্মাগলিং হলো বড় চৌধুরীর গ্যাং। প্রকাশ বড় চৌধুরীর গ্যাংয়ের মেয়ে স্মাগলারদের লিস্ট তৈরি করেছে। সে প্রেজেন্টেশনের মাধ্যমে বড় চৌধুরীর সিন্ডিকেট বিশদভাবে বর্ণনা করে। ইতালি, লন্ডন, মধ্যপ্রাচ্য, ইথিওপিয়া এবং ব্যাংকক জুড়ে বড় চৌধুরীর সিন্ডিকেট ছড়িয়ে আছে। বড় চৌধুরী ইতালির মিলানে বসে এই পুরো গ্যাংটাকে অপারেট করে। বড় চৌধুরীর ব্যাকস্টোরিও বেশ ইন্টারেস্টিং। তার একটা যমজ ভাইও ছিল। তাদের একজনকে বড় চৌধুরী আর অন্যজনকে ছোট চৌধুরী বলে সবাই জানত। বড় চৌধুরী পড়াশোনায় খুব ভালো ছিল, তাই ছোট চৌধুরী অবৈধ ব্যবসা করে বড় চৌধুরীকে পড়াশোনা করাতো। বড় চৌধুরীর একটাই লক্ষ্য ছিল, সে মানুষের মতো মানুষ হয়ে তার ছোট ভাইকে সমস্ত খারাপ কাজ থেকে সরিয়ে আনবে। একদিকে বড় চৌধুরী যেমন নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত ছিল, অন্যদিকে ছোট চৌধুরীকে বিভিন্ন মাফিয়া গ্যাং তাদের দলে ঢোকানোর জন্য অফার দিচ্ছিল। তবে ছোট চৌধুরী স্বাধীনভাবে কাজ করা পছন্দ করত, তাই তার শত্রুর সংখ্যাও অনেক বেড়ে গিয়েছিল। একদিন ছোট চৌধুরী সেলুনে শেভ করছিল। এই সময়ে বড় চৌধুরী তার ইঞ্জিনিয়ারিং পাশ করার রেজাল্ট পায়। সে ভাইকে রেজাল্টের কথা জানালে সে খুবই খুশি হয়। ছোট চৌধুরী আনন্দের সাথে বাড়ি ফিরছিল। এই সময় অপোজিট গ্যাংয়ের লোকেরা এসে তাকে গুলি করে মেরে ফেলে। তো ভাইয়ের মৃত্যুতে বড় চৌধুরীর মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। সে নিজের সমস্ত সার্টিফিকেট ভাইয়ের চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এরপরে ভাইয়ের খুনিদের নিজ হাতে হত্যা করে। এরপরে বড় চৌধুরী শর্মাজি নামে একজনের হেল্প নিয়ে স্মাগলিং এর দুনিয়ায় পা রাখে। সে প্রথম স্মাগলিং করে 2003 সালে। সে সময় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মোবাইল স্মাগলিং হতো। তবে বড় চৌধুরী সময়ের তুলনায় একটু বেশি স্মার্ট ছিল। সে সময় মেমোরি কার্ড স্মাগলিং করছিল, আর প্রথম চালানেই সে 2 কোটি টাকা ইনকাম করে। এরপর সে বেশ কয়েকটি বড় চক্রের সাথে কানেক্টেড হয়ে যায়। সে প্রায়ই বিভিন্ন জিনিসের স্মাগলিং শুরু করে, ঘন ঘন এয়ারপোর্টে যাওয়া আসা করে। এ কারণে কয়েকজন কাস্টমস অফিসার তাকে সন্দেহ করলে সে অফিসারদেরকে ঘুষ দিয়ে কিনে নেয়। এরপর থেকে বিনা বাধায় একদম লিগ্যাল ভাবে সে অবৈধ চোরাচালান কারবারি চালাতে শুরু করে, আর অল্প সময়েই সে অনেক বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলে। ব্যবসা বেড়ে যাওয়ায় তার আরো লোকজনের দরকার পড়ে, তাই সে আন্না এবং আন্নার ভাইপো রাহুল এবং সুরেশ নামে আরেকজনকে সাথে নিয়ে সিন্ডিকেট গ্যাং তৈরি করে। এরা তিনজন মধ্যপ্রাচ্য থেকে ইন্ডিয়াতে সোনা স্মাগলিং এর ধান্দা সামলায়। বিশেষ করে আলদেরার পুরো সোনার সিন্ডিকেটটা আন্না সামলায়। এছাড়া ইথিওপিয়াতে বড় চৌধুরীর একজন ক্লায়েন্ট আছে, যার নাম কার্লোস জুনিয়র। কার্লোস ইথিওপিয়া থেকে ড্রাগ পাচার করে ইন্ডিয়াতে। এই ড্রাগগুলির মেইন ডিস্ট্রিবিউটর হলো রমেশ ভাই, মানে যার কাছ থেকে অর্জুন গতকাল 50 লাখ টাকা হাতিয়েছে। বড় চৌধুরীর সিন্ডিকেটের আরেক সদস্য হলো মিসেস সৈয়দ। সে লন্ডন এবং ইতালির বিজনেস সামলায়। মিসেস সৈয়দের কাজ হলো লাক্সারি এবং দামি জিনিসপত্র ইন্ডিয়ায় পাঠানো। এই সৈয়দই শালিনীকে দিয়ে লাক্সারি আইটেম এবং আইফোন পাঠিয়েছিল। অবশ্য শালিনী কাস্টমস অফিসারকে শুধুমাত্র আইফোনের কথাই বলেছিল, লাক্সারি আইটেমের কথা বলেনি। আর অফিসারের ফোকাস যেহেতু শুধু আইফোনের দিকেই ছিল, তাই সে ব্যাগের দিকে খেয়ালও করেনি। যাই হোক, বড় চৌধুরীর স্মাগলিং সিন্ডিকেট এতটাই বিশাল যে গত 20 বছরের ভেতর তার ধারে কাছেও কেউ নেই। বড় চৌধুরী বিয়ে করেছে একজন ইতালিয়ান মডেলকে। মিলানের ফ্যাশন শোয়ে ফটোশুটে প্রিয়াঙ্কা নামের এক মডেলকে দেখে সে প্রেমে পড়ে যায়। এরপরে প্রিয়াঙ্কা বড় চৌধুরীকে বিয়ে করে বিনীতা চৌধুরী হয়ে যায়। তাদের 4 বছরের এক ছেলেও আছে। হ্যাপি ফ্যামিলি নিয়ে সে ইতালিতে একটা প্রাসাদে বসবাস করে, আমাদের দেশের একজনের মতো আর কি। তো বড় চৌধুরীর সমস্ত ডিটেলস বলার পর প্রকাশ জানায় যে আজ থেকে অর্জুন, মিতালি এবং রবীন্দ্র সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিটের হয়ে কাজ করবে, আর টিমটা লিড করবে অর্জুন। তবে এই কথাটা তারা 4 জন ছাড়া বাইরের আর কেউ জানবে না। বাইরের দুনিয়ার কাছে তারা আগের মতোই কাস্টমস অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। তাদের এখন একটাই
লক্ষ্য, সেটা হলো বড় চৌধুরীর সিন্ডিকেট পুরোপুরি শেষ করে দেয়া। অর্জুন বলে যে তারা শুধুই কয়েকজন, এত বড় দায়িত্ব সামলাতে পারবে না, তাদের আরো লোক লাগবে। প্রকাশ তাকে একটা লিস্ট তৈরি করতে বলে, সে লিস্ট অনুযায়ী তাদের পোস্টিং এর ব্যবস্থা করবে। মিতালি ইতস্ততভাবে তখন জিজ্ঞেস করে যে স্যার, আপনার আবার হুট করে ট্রান্সফার হয়ে যাবে না তো? প্রকাশ বলে যে অন্তত নির্বাচন পর্যন্ত সে এখানেই থাকবে। এটা শুনে মিতালি একটু ভরসা পায়। যাই হোক, এদিকে বড় চৌধুরীর গুরু শর্মাজি ইতালিতে বড় চৌধুরীর বাড়িতে গিয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করে যে মুম্বাই এয়ারপোর্টে একদিনে 7 জন অফিসার কিভাবে ট্রান্সফার হয়ে গেল। বড় চৌধুরী জানায়, আমাদের অনুগত অফিসার আভাসের বলদামির জন্য এটা ঘটেছে। শর্মাজি জানতে চায় যে ওদের কে রিপ্লেস করেছে, কোন অফিসাররা। বড় চৌধুরীর কাছে তখন অবধি অর্জুনের পোস্টিং এর ব্যাপারে ইনফরমেশন ছিল না, তাই সে বলে যে সন্ধ্যার ভেতরে সে নামগুলো চেনে নেবে। নিজেদের যোগসাজশ থাকা অফিসারদের ট্রান্সফার হওয়ায় শর্মাজি খুবই টেনশনে পড়ে গিয়েছিল। তো পরের দিন অর্জুনরা জয়েন করে, পাশাপাশি তারা লিস্ট করে বিভিন্ন এয়ারপোর্ট থেকে আরো 4 জন সৎ অফিসারকে নিয়োগ করায়। তো প্রথম দিন থেকেই তারা ডিউটি পালন শুরু করে। ওই দিন রবীন্দ্র অর্জুনকে ডেকে পাঠায়। রবীন্দ্র অর্জুনকে প্রিয়া নামের এক মেয়ের ট্রাভেল রেকর্ড দেখায়। মেয়েটি গত 6 মাসে বারবার সৌদির আলদেরা থেকে মুম্বাইতে ট্রাভেল করেছে, আর গত 3 বছরের রেকর্ড অনুযায়ী সে প্যারিস, লন্ডন, সৌদি সহ সব জায়গাতেই ট্রাভেল করেছে, কিন্তু একই সময়ে সে একবারও ডোমেস্টিক ট্রাভেল করেনি। তো চলুন এই ডোমেস্টিক ফ্লাইটের ব্যাপারটা একটু ভেঙে চুরে বলা যাক। ধরুন লন্ডনের ফ্লাইট প্রথমে মুম্বাইতে নামবে, এরপর সেম ফ্লাইট পুনেতে যাবে। এখন কথা হচ্ছে, যার বাড়ি পুনেতে সে তো মুম্বাইয়ে নামবে না, তাই না? প্লেন যেহেতু মুম্বাইয়ের যাত্রী নামিয়ে আবার পুনেতে যাবে, তাই জেনারেলি তার পুনেতেই নামাটা স্বাভাবিক। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে যেটা হয়, সে কলকাতা থেকে ফ্লাইটে বিদেশে গেলেও ফেরার সময় মুম্বাইতে নামে, আবার দিল্লি থেকে ফ্লাইট ধরে বিদেশ গেলেও ফেরার সময় মুম্বাইতে নামে। মানে প্রিয়া দেশের যে কোনো জায়গা থেকে ফ্লাইটে উঠুক না কেন, ফেরার সময়ে মুম্বাইতে নামবেই। এই ব্যাপারটা রবীন্দ্রের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। মানে প্রিয়া যে প্ল্যানটা অ্যাপ্লাই করতো সেটা ছিল এইরকম। ধরুন সে যদি সৌদির আলদেরা থেকে কয়েক কেজি স্বর্ণের বার নিয়ে ইন্ডিয়ান ফ্লাইটে ওঠে এবং প্লেন যখন মুম্বাইতে ল্যান্ড করার সময় হয়, তখন সে প্লেনের টয়লেটের কোথাও সেই সোনাগুলো লুকিয়ে রেখে মুম্বাইতে নেমে যায় এবং সেখানে তাদের চক্রের আরেকজন লোক ওঠে। সে মুম্বাইতে ওঠে এবং পুনেতে নামে। এক ফাঁকে টয়লেট থেকে স্বর্ণগুলো ব্যাগে ভরে নিয়ে নেয়। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে যেইভাবে কঠোর চেকিং হয়, সেইভাবে কিন্তু আন্তদেশীয় বা ডোমেস্টিক ফ্লাইটগুলোতে হয় না। আর এইভাবেই বছরের পর বছর তাদের স্মাগলিং চালিয়ে আসছে। তবে এই প্রথমবার রবীন্দ্র এই জিনিসটা ধরে ফেলেছে। আজকেও প্রিয়ার ফ্লাইট ছিল, সে এয়ারপোর্টে আসতেই অর্জুন তাকে আটকায়। এরপরে তার বোর্ডিং পাস চেকিং এর সময় আস্তে করে বলে যে আমাদের একজন অফিসার তোমার ট্রাভেল প্যাটার্ন বুঝে গেছে। এই কথা শোনা মাত্রই প্রিয়ার চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং টেনশনে পড়ে যায়। অর্জুন প্রিয়াকে রাতে দেখা করতে বলে। অ্যাকচুয়ালি প্রিয়া কিন্তু আবার অর্জুনের হয়ে অনেক দিন ধরে কাজ করে। অর্জুনদেরকে বড় চৌধুরীর মিশনটা দেওয়ার আগে থেকেই অর্জুন স্মাগলারদের ধরার জন্য জাল বিছাচ্ছে। প্রায় 9 মাস আগে প্রিয়া বিমানবালার চাকরি করত। তার বিমানের একজন পাইলট ক্যাপ্টেন কাপুরের সাথে রিলেশন ছিল। আসলে ক্যাপ্টেন কাপুর প্রেমের ছলে প্রিয়াকে দিয়ে সোনা স্মাগলিং করত। শরীরের বিভিন্ন জায়গায় সোনা লুকিয়ে নিয়ে আসতো বিমানবালাদের। যেহেতু এয়ার হোস্টেসদের শারীরিক চেকিং করা হতো না, তাই ওরা ধরা পড়তো না। তবে ইনফরমেশন পেয়ে অর্জুন একদিন প্রিয়াকে ধরে ফেলে। তবে সে প্রিয়াকে পুলিশে না দিয়ে তাকে পার্সোনালি ইন্টারোগেশন রুমে নিয়ে যায়, কারণ অর্জুন জানতো যে প্রিয়া ক্যাপ্টেন কাপুরের কথায় এই কাজ করে। প্রিয়া শরীর থেকে সোনার বারগুলো সামনে রেখে কাঁদতে কাঁদতে বলে যে খুব শিগগিরই ক্যাপ্টেন কাপুর তাকে বিয়ে করবে। অর্জুন তখন তার মোবাইল বের করে কাপুরের ফ্যামিলির একটা ফটো প্রিয়াকে দেখিয়ে বলে যে কাপুর অলরেডি বিবাহিত এবং তার বউ, বাচ্চা ও কুকুর নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করছে। কাজেই কাপুর কখনোই প্রিয়াকে বিয়ে করবে না। এইসব সত্যি জানার পরে প্রিয়া খুবই রেগে যায়। অর্জুন প্রিয়াকে বলে সে যেন কাপুরের সাথে স্বাভাবিক আচরণ করে এবং আজকের কথা যেন না জানায়। তো পরের বার যখন তারা ব্যাংকক যায়, তখন কাপুর প্রিয়াকে অনেকগুলো সোনার বার দিয়ে সেগুলো আগের মতোই লুকিয়ে রাখতে বলে। তবে এইবার প্রিয়া সুযোগ বুঝে কাপুরের লাগেজের ভেতরে সেগুলো লুকিয়ে দেয়। এরপর তারা ফ্লাইট নিয়ে এয়ারপোর্টে নামে। তখন লাগেজ স্ক্যানিং এর জন্য অর্জুন সেখানে
অপেক্ষা করছিল। এয়ারপোর্টে সাধারণ যাত্রী থেকে শুরু করে পাইলট পর্যন্ত সবার লাগেজ স্ক্যান করা হচ্ছিল। তাই কাপুরের লাগেজ স্ক্যান করতেই সোনার বার ধরা পড়ে, আর এই অভিযোগে কাপুরকে গ্রেফতার করা হয়। তো পরবর্তীতে অর্জুন প্রিয়ার সাথে দেখা করে। সে যেহেতু প্রিয়াকে পুলিশে না দিয়ে তাকে ফেভার করেছে, তাই এর বিনিময়ে অর্জুন প্রিয়াকে তার ইনফর্মার হয়ে কাজ করার অফার দেয়। প্রিয়া রাজি হয়ে গেলে অর্জুন স্মাগলারদের ব্যাপারে প্রিয়াকে ডিটেলস দেয়। ইন্ডিয়াতে যত অবৈধ সোনা আসে তার প্রায় সবই আন্না, রাহুল এবং সুরেশ কন্ট্রোল করে। প্রিয়ার প্রথম কাজ হলো আন্নার ভাতিজা রাহুলকে টার্গেট করা। প্রিয়া থাই এয়ারলাইন্সে চাকরি করত, তাই অর্জুন তাকে বদলি করে এমিরেটস এয়ারলাইন্সে পাঠিয়ে দেয়, কারণ এই বিমানে করেই রাহুল নিয়মিত ট্রাভেল করে। তো এরপর থেকে রাহুল যতবার ফ্লাইটে থাকতো, প্রিয়া তাকে একটা এক্সট্রা খাতির যত্ন করত। এইভাবে বেশ কিছুদিন চলার পরে রাহুল প্রিয়াকে ডেটে যাওয়ার জন্য প্রপোজাল দেয়। প্রিয়া মিথ্যা করে বলে যে সে এঙ্গেজড, তবুও রাহুল তাকে ফ্রেন্ডলি দেখা করতে বলে। প্রিয়া তো এটাই চাচ্ছিল, তাই একদিন তারা রেস্টুরেন্টে দেখা করে। প্রিয়া কথার ফাঁকে রাহুলকে বলে যে মুম্বাই এয়ারপোর্টে অনেক সোনা পাচার হয়, আর সে জানে কারা কিভাবে সোনা পাচার করে, কোন কোন অফিসার স্মাগলিং এ হেল্প করে, কোন রুট দিয়ে গেলে সোনা পাচার হবে। এরপর এদিন রাহুল ফ্লাইটে এলে সে দেখে যে প্রিয়া কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে প্রিয়া মিথ্যা কথা বলে যে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। আবার চাকরি থাকছে না শুনে তার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে। প্রিয়ার কান্না দেখে রাহুল তাকে বুকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, আমি তো আছি। রাহুল তো ভাবে তার রাস্তা তো একদম ক্লিয়ার, কিন্তু সে যে খাল কেটে কুমির নিয়ে এসেছে সেটা কিভাবে বুঝবে। তো রাহুল পরে প্রিয়াকে তাদের গোল্ড এজেন্সির হেড অফিসে নিয়ে যায় আর আন্নার সাথে দেখা করায়। যদিও সুরেশ প্রিয়াকে সন্দেহের চোখেই দেখে। এছাড়াও প্রিয়াকে অফিসে একটা চাকরি দেয়, আর সেই থেকেই মূলত প্রিয়া ওদের সিন্ডিকেট চক্রের ওপর নজর রাখছে আর গোপনে সব ইনফরমেশন অর্জুনকে দিতে থাকে। যাই হোক, রাতে অর্জুন আর প্রিয়া সিক্রেটলি দেখা করে। প্রিয়া অর্জুনকে একটি ভিডিও দেখায়। সুরেশ সোনা স্মাগলিং এর একটা নতুন উপায় বের করেছে। মানে লাগেজে যেসব পার্টস থাকে, যেমন চেঞ্জ লক, হাতল, চাকা ইত্যাদি, এই পার্টস গুলো তারা সোনা দিয়ে তৈরি করে এবং ওপরে এমন ভাবে রং করে যে দেখে বুঝবার উপায় থাকে না যে এইগুলো মূলত প্লাস্টিকের তৈরি না। এগুলো এতটাই নিখুঁত যে স্ক্যানিং এর সময়ও ধরা পড়ে না। পরদিন অর্জুন এসি প্রকাশের সাথে দেখা করলে প্রকাশ জানান যে এই মাসের 24 তারিখে মুম্বাইতে ওয়ার্ল্ড কাস্টমস কনফারেন্স আছে। এই দিনে অধিকাংশ কাস্টমস অফিসারদের কনফারেন্সে পাঠানো হবে, তাই স্মাগলাররা অবশ্যই এই দিন মাল পাচার করার রিস্ক নেবে। প্রকাশ অর্জুনকে বুঝিয়ে দেয় যে তারাও ব্যাকআপ প্ল্যান করে স্মাগলারদের ধরে ফেলবে। এই জন্য অফিস থেকে বেরিয়ে অর্জুন পাটেল নামে একজন অফিসারের সাথে ইচ্ছে করেই ধাক্কা খেয়ে নিজে থেকেই তাকে বলে যে আগামী 24 তারিখে তারা সবাই কনফারেন্সে যাচ্ছে। এই কথা জানা মাত্রই পাটেল বড় চৌধুরীকে ফোন করে ইনফরমেশনটা দিয়ে দেয়। চৌধুরীর সাথে সাথে আন্না ও সুরুষকে ফোন দিয়ে 500 কেজি সোনা রেডি করতে বলে। আগামী 24 তারিখে তারা 500 কেজি সোনা মুম্বাই দিয়ে ইন্ডিয়ায় ঢোকাবে। এতগুলো সোনা তারা কিভাবে পাচার করবে বুঝতে পারছিল না। প্রিয়া তখন ক্যালকুলেশন করে বুঝিয়ে দেয় যে একজন মানুষ কতটুকু সোনা সেফলি নিয়ে যেতে পারবে, এবং সে এই ফাঁকে কৌশলে রাহুলের কাছ থেকে তাদের সব প্যাসেঞ্জার লিস্ট নিয়ে নেয় যারা সোনাগুলো ইন্ডিয়াতে নিয়ে যাবে। তাদের ব্যাপারে সব তথ্য বুঝে পেয়ে অর্জুন প্রিয়াকে খুব দ্রুত এবং সাবধানে সেই দেশ থেকে চলে আসতে বলে, কারণ এয়ারপোর্টে এতগুলো ধরা পড়ার পরে প্রিয়ার লাইফ রিস্ক হয়ে যাবে। এরা বুঝে যাবে যে প্রিয়া ইনফরমেশন লিক করেছে, আর এই জন্যই অর্জুন প্রিয়াকে ফ্লাইট ধরে ইন্ডিয়াতে চলে আসতে বলে। কিন্তু প্রিয়া ফ্ল্যাট থেকে বের হওয়ার আগেই রাহুল প্রিয়ার ফ্ল্যাটে পৌঁছে যায় এবং তাদের সাথে যেতে বলে। প্রিয়া এবার বেশ বেকায়দায় পড়ে যায়, বাধ্য হয়ে রাহুলের সাথে যায়। যাবার পথে রাহুল প্রিয়ার ওপরে সন্দেহের সত্যি কারণটা জানিয়ে দেয়। সে জানায় সুরেশ রাহুলকে নির্দেশ দিয়েছে যতক্ষণ না তাদের মালামাল এয়ারপোর্ট পার হচ্ছে ততক্ষণ যেন রাহুল প্রিয়াঙ্কার ওপর নজর রাখে। প্রিয়া এবার মহা মুশকিলে পড়ে যায়। তবে হঠাৎই 2টি পুলিশের গাড়ি এসে তাদেরকে ঘিরে ধরে। এরপর তাদের গাড়ি চেক করে আরো কিছু অবৈধ সোনার প্যাকেট পায়। এই অপরাধে পুলিশ দুজনকে 2টি গাড়িতে বসিয়ে গ্রেফতার করে নিয়ে চলে যায়। কিছু দূর যাবার পরে 2টি গাড়ি 2 রাস্তায় চলে যায়। আসলে এটা অর্জুনের ব্যাকআপ প্ল্যান ছিল। এরকম সিচুয়েশনের কথা ভেবে সৌদিতে থাকা তার বন্ধু গোবিন্দকে ফোন করে হেল্প
চেয়েছিল যাতে প্রিয়াকে রাহুলের কাছ থেকে আলাদা করা যায়। প্রিয়াকে তো গোবিন্দ উদ্ধার করে নেয়, আর পুলিশ রাহুলকে সোজা মরুভূমির মাঝখানে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে চলে আসে যাতে রাহুল আর কারোর সাথে যোগাযোগ করতে না পারে। রাহুলের কাছে মোবাইল ছিল, কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল না থাকায় সে কাউকে ইনফর্ম করতে পারছিল না। এদিকে আন্না এবং সুরেশ সব প্যাসেঞ্জারকে বুঝিয়ে দেয় যে তারা কিভাবে কোথায় সোনা লুকিয়ে রাখবে এবং কিভাবে বোর্ডিং পাস করবে। আবার ইথিওপিয়ার আদিস আবাবা থেকেও স্বাতি সহ আরো কয়েকজন হেলদি লোকেদের নিয়ে ড্রাগ পাচারের প্ল্যান করা হয়। আগের টেকনিকে ক্যাপসুলের ভেতরে করে তাদের ড্রাগ খাইয়ে দেয়া হয় যাতে পেটের ভেতর করে ড্রাগ পাচার করতে পারে। তো চৌধুরী সিন্ডিকেটের সবগুলো লোকেশন থেকেই তাদের প্যাসেঞ্জাররা বিমানে ওঠে। প্যাসেঞ্জারদের সবার এয়ারপোর্টে নামার নির্দেশনা নেই। কিছু কিছু প্যাসেঞ্জারকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে তারা সোনার বারগুলো টয়লেটে এবং তাদের সিটের নিচে লুকিয়ে রাখবে। নেক্সট ডোমেস্টিক ফ্লাইটের সময়ে তাদের অন্য গ্রুপের লোকেরা সেগুলো কালেক্ট করে নেবে। তো এদিকে এয়ারপোর্টে সবাইকে বিশ্বাস করাতে অর্জুন এবং তার টিম কনফারেন্সের নাম করে বেরিয়ে যায়। ফলে ঘুষখোর অফিসারদের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এরপরে বিমান ঠিক নামবে এই সময়ে এসি প্রকাশ সব ডিউটিরত অফিসারদেরকে ডেকে পাঠায়। তো সবাইকে এক জায়গায় জড়ো করার পরে প্রকাশ জানায় যে তাদের কাছে ইনফরমেশন আছে যে আজকে বড় চৌধুরীর সিন্ডিকেটের বিপুল পরিমাণ স্মাগলিং এর সোনা এবং ড্রাগ ঢুকছে, তাই তারা অপারেশন লং শট লঞ্চ করেছে, আর এই অপারেশনটা অর্জুন লিড করবে। ঠিক এই সময়ে অর্জুনের টিমকে ডাকা হলে ঘুষখোর অফিসাররা টেনশনে পড়ে যায়। অর্জুন এসে প্রথমেই সবার মোবাইল নিয়ে নেয়, এমনকি যাদের কাছে স্মার্ট ওয়াচ এবং এক্সট্রা লুকানো মোবাইল আছে সেগুলোও কালেক্ট করে নেয়। এরপর অর্জুন বলে যে আজকে ৭টার ফ্লাইটে ৫০-এরও বেশি স্মাগলার আসবে। সে এক্সপ্লেইন করে যে কখন কোন ফ্লাইট ল্যান্ড করবে। প্ল্যান অনুযায়ী তারা প্রথম যে ফ্লাইটে আসবে সেই ফ্লাইটে স্মাগলারদের আটকাবে না, বরং তাদের চলে যেতে দেবে। এরপর তাদের ফলো করতে শুরু করবে যাতে ওরা যেখানে মালামাল পৌঁছে দেবে তাদেরকেও ধরা যায়। তো এরপর সবাই কাজে লেগে পড়ে। ফ্লাইটটা ল্যান্ড করার পরে তারা প্রিয়ার দেওয়া লিস্ট অনুযায়ী স্মাগলার প্যাসেঞ্জারদের চিহ্নিত করে ফেলে। তবে প্ল্যান অনুযায়ী তাদেরকে কিছু বলে না, যেতে দেওয়া হয়। আর তাদের প্ল্যান মাফিক পাটেল নামের একজন অফিসারকে তাদের পেছনে পাঠায় ফলো করার জন্য, কিন্তু তাদের ফলো করতে গিয়ে পাটেল নিজেই কিডন্যাপ হয়ে যায়। ফলে অর্জুন পাটেলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলায় বুঝতে পারে যে কোনো গড়বড় আছে, তাই সে তাৎক্ষণিকভাবে প্রকাশকে রিকোয়েস্ট করে ডোমেস্টিক ফ্লাইট ১০ মিনিট লেট করায়। এরপর অফিসিয়ালি অপারেশন লং শট ডিক্লেয়ার করে নেক্সট যতগুলো ফ্লাইট আসে সবগুলোকেই সার্চ করা হয়। তাছাড়া অর্জুনের কাছে যেহেতু স্পেসিফিক লিস্ট ছিল, তাই তারা সহজেই স্মাগলার প্যাসেঞ্জারদের ধরতে পারছিল। এদের বেশিরভাগই লাগেজে করে সোনা এনেছে, মানে লাগেজের পার্টস গুলোকে সোনা দিয়ে বানানো হয়েছে। অফিসাররা একে একে সবাইকে ধরে ফেলে। অন্যদিকে মিতালি টিম নিয়ে ডোমেস্টিক ফ্লাইট থেকে লিস্ট অনুযায়ী স্মাগলার প্যাসেঞ্জারদের ধরে ফেলে। আবার ইথিওপিয়া থেকে স্বাতিদের ড্রাগ স্মাগলারদের গ্রুপটাও ধরা পড়ে যায়। এরপর সেসব স্মাগলারদের এক জায়গায় বসিয়ে রাখা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা, ড্রাগস এবং লাক্সারি ব্যাগ উদ্ধার করা হয়। ওদিকে পাটেলকে যে কিডন্যাপ করা হয়েছে সেটা মূলত করেছিল ড্রাগ ডিলার রমেশ। রমেশ ফোনে জিজ্ঞেস করে যে পাটেলের সাথে তাদের এমনি অনেক ভালো রিলেশন, তাহলে সে এখন পল্টি নিচ্ছে কেন? পাটেল জানায় যে সিনিয়র অফিসারদের প্রেসারে সে সব করছে, তবে সে রমেশের লোকেদের ধরতে চায়নি, সে শুধু ফর্মালিটি পালন করছিল। তাদের কথা শেষ হতে না হতেই সেখানে ডিআরআই টিম চলে আসে এবং সবাইকে গ্রেফতার করে নেয়। এদেরকে এখানে দেখে পাটেল অবাক হয়ে যায়। এদিকে অর্জুন প্রিয়ার জন্য খুবই টেনশনে ছিল। অবশেষে গোবিন্দদের সহায়তায় প্রিয়া ফ্লাইট ধরে মুম্বাইতে পৌঁছায়। অর্জুন আর প্রিয়া একে অপরকে জড়িয়ে ধরে অবশেষে নিশ্চিন্ত হয়। প্রিয়াকে নিরাপদে ইন্ডিয়ায় ফেরত নিয়ে আসার জন্য অর্জুনকে কিন্তু হেল্প করেছিল কয়েন টিম। তো এই কয়েন টিমের ব্যাপারে একটু খুলে বলি। গোয়েন্দাদের যেমন ইনভেস্টিগেশন টিম থাকে, যেমন FBI, CIA, CID, তেমনি কাস্টমসদের ইনভেস্টিগেশন টিম হলো কয়েন টিম, মানে কাস্টমস ওভারসিজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এই ডিপার্টমেন্টের কাজ হলো বিশ্বের বড় বড় ট্রানজেকশন গুলো ফলো করা এবং ইন্টারন্যাশনাল সব বিষয়গুলোকে মনিটরিং করা। এই ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী সব দেশের সাথে সম্মিলিতভাবে কাজ করে। তো সৌদির আলদেরায় কয়েন টিমের অফিসার চিফ হলো অর্জুনের বন্ধু গোবিন্দ, মানে যেই অফিসার প্রিয়াকে বাঁচিয়ে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। তো গল্পের বাকি অংশে এই কয়েন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ রোল আছে, এই জন্যই মূলত তাদের ব্যাপারে এত এক্সপ্লেন করলাম। তো
তো যাই হোক, এদিকে রাহুলকে তো পুলিশ মরুভূমির মাঝখানে ফেলে এসেছিল। সে অনেক কষ্টে অনেক পথ হাঁটার পরে অবশেষে মোবাইলের সিগন্যাল পায় এবং তার চাচা আন্নাকে ফোন করে লোকেশন জানিয়ে দেয়। আন্না এবং সুরেশ রাহুলকে উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে মুম্বাই এয়ারপোর্টে আজকে যতগুলো সোনা, ড্রাগ এবং অন্যান্য জিনিস ধরা হয়েছে সেগুলোর মূল্য প্রায় 1200 কোটি টাকা। অর্থমন্ত্রী নিউজটা দেখে খুবই খুশি হয়। অবশেষে তাদের হারানো রেপুটেশন ব্যাক পেল। তো নিউজে এসি প্রকাশকে অনেক হাইলাইট করা হচ্ছিল, কারণ এতটা সফলতা এর আগে কেউ দেখাতে পারেনি। ইতালিতে বসে বড় চৌধুরী এবং সৌদিতে তার সোনার ডিলার নিউজগুলো দেখে রাগে আগুন হয়ে যায়। তারাও কাস্টমস অফিসারদের রুখে দেওয়ার জন্য প্ল্যান বানাতে শুরু করে। তো চৌধুরী আন্নাকে ফোন করে বলে যে সে যেন যে কোনো মূল্যে প্রিয়াকে ধরে আনার ব্যবস্থা করে। তার প্রতারণার জন্যই এতগুলো মালামাল ধরা পড়ে গেল। অন্যদিকে চিফ কমিশনার প্রকাশকে ডেকে পাঠায় এবং বলে যে সে যেন ব্যাগ ট্যাগ গুছিয়ে আজকেই ব্যাংককে যায়। সেখানে তাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। প্রকাশ যেতে অনীহা দেখালেও চিফ কমিশনের নির্দেশ অমান্য করতে পারে না। ব্যাংককে পৌঁছালে চিফ কমিশনার প্রকাশকে ফোন দিয়ে বলে যে তার হোটেলের বাইরে একজন অপেক্ষা করছে। প্রকাশ যেন তার সাথে দেখা করে। প্রকাশ বাইরে এসে যেই লোকটাকে দেখতে পায় সে মূলত চৌধুরীর পার্টনার শর্মাজি। সে প্রকাশকে হোটেলের ছাদে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রকাশের বড় চৌধুরীর সাথে দেখা হয়। প্রকাশ যেহেতু মুম্বাই এয়ারপোর্টের সব অফিসারদেরকে কন্ট্রোল করে, তাই চৌধুরী তাকে ঘুষের অফার দেয়। চৌধুরীর সাথে মিটিং শেষ করে রুমে ফিরে প্রকাশ চিফ অফিসারকে ফোন করে রাগারাগি শুরু করে এবং বলে যে আমি আপনাকে এত রেসপেক্ট করতাম আর আপনি আমাকে চৌধুরীর কাছে বিক্রি হতে পাঠালেন। অফিসার জানতে চায় চৌধুরীর সাথে তার কি কথাবার্তা হয়েছে। চৌধুরী যেই সব সুযোগ সুবিধা এবং টাকার অফার করেছিল প্রকাশ সেগুলো চিফ অফিসারকে জানায়। চিফ অফিসার প্রকাশকে চৌধুরীর ডিল মেনে নিতে বলে, তবে প্রকাশ চিফ অফিসারকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে নিজের সততা নষ্ট করে চৌধুরীর কাছে বিক্রি হবে না। এদিকে আর্জুন ফোর্স নিয়ে ড্রাগ ডিলার রমেশকে ধরতে যাওয়ার জন্য বের হয়, তবে বাড়ি সার্চ করেও কোথাও রমেশকে বা অবৈধ কিছু পাওয়া যায় না। সবাই যখন বাড়ি খোঁজাখুঁজি করছিল তখন তাদের মধ্যে কুলভীর নামের এক অফিসারের সন্দেহ হয় যে বাড়ির ঠাকুর ঘরে কিছু আছে, তাই সে একাই ঠাকুর ঘরে চলে যায়। সেখানে ঘন্টা বাঁধা একটা হাতল ছিল। কি মনে করে সে সেই হাতলের চাপ দিতেই একটা সিক্রেট বেসমেন্ট খুলে যায়। সে ভেতরে ঢোকার পরই গুলির আওয়াজ হয়। আওয়াজ শুনে সবাই ভেতরে গিয়ে দেখে যে রমেশ গুলিবিদ্ধ হয়ে মরে আছে আর কুলভীর সামনে দাঁড়িয়ে আতঙ্কে আহাজারি করছে। কুলভীর জানায় যে সে গুলি করেনি, রমেশই তাকে গুলি করতে চাইছিল, তাই সে নিজেকে বাঁচাতে হাতাহাতি শুরু করে। এতে আচমকা গুলিটা রমেশের গায়ে লেগে যায়। এই ঘটনায় অর্জুন ঘাবড়ে যায়, কারণ তদন্ত করতে এসে সাসপেক্ট মারা গেছে। ব্যাপারটা নিয়ে অনেক বড় প্রেসার আসবে। এই নিউজ পেয়ে পরের দিন সকালে প্রকাশ ব্যাংকক থেকে ফিরে আসে এবং সবাইকে বকাঝকা করে যে এত বড় ইস্যু সামলানো মোটেই সহজ কাজ নয়। প্রকাশ তাদের কাছ থেকে রমেশের মৃত্যুর ঘটনাটি ভালো করে শুনে নেয়। এরপর বাইরে এসে অর্জুনকে বলে কুলভীরকে অ্যারেস্ট করা হবে এবং ওর বিরুদ্ধে তদন্ত হবে। তবে অর্জুন রিকোয়েস্ট করে যে কোনো ভাবেই হোক কুলভীরকে প্রোটেক্ট করতে হবে। প্রকাশ জানায় সে চেষ্টা করবে। চিফ কমিশনার প্রকাশকে ডেকে অর্জুন সহ সবার সাসপেনশন লেটার ধরিয়ে দেয়, সবাইকে সাসপেন্ড করতে বলে। তবে প্রকাশ দৃঢ়ভাবে বলে যে একজন অফিসারকেও সাসপেন্ড করা যাবে না। সে আপাতত ওদেরকে তাদের আগের কর্মস্থানে ট্রান্সফার করছে। চিফ কমিশনার চাইলে ইন্টারনাল ইনকোয়ারি করতে পারেন। টোটাল ইনকোয়ারি শেষ হতে অন্তত 6 মাস সময় লাগবে। এই 6 মাসের ভেতরে প্রকাশ চৌধুরীর সিন্ডিকেট শেষ করে দেবে। চিফ কমিশনার প্রকাশকে বলে যে চৌধুরীর সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে না, আর যেহেতু রমেশ মরে গেছে তাই চৌধুরীর বিরুদ্ধে আর কোনো প্রমাণাদিও থাকলো না। প্রকাশ বলে যে সে ব্যাপারটা সামলে নেবে। এরপর প্রকাশ চিফ কমিশনারকে ব্ল্যাকমেলের সুরে বলে সে যদি একজন অফিসারকেও সাসপেন্ড করে তাহলে ব্যাংককের ঘটনাটা সে এক্সপোজ করে দেবে। এটা শুনে চিফ কমিশনার ঘাবড়ে যায় এবং সাসপেন্স লেটার ছিঁড়ে ফেলে। এদিকে চৌধুরী তার লোকেদের সাথে ভিডিও কনফারেন্স করে এবং কাস্টমস অফিসারদের হেলানোর প্ল্যান করে। এরপর বড় চৌধুরী অর্জুনকে ফোন করে জানায় যে আগামীকাল তার 2 জন লোক সুশীল এবং রাথোর 25 কেজি সোনা নিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামবে। অর্জুন যেন ওদেরকে না আটকায়। অর্জুন তাচ্ছিল্য করে বলে যে আমি তোমার কথা কেন মানতে যাব? তো চৌধুরী উত্তরে বলে যে মানবে কিনা সেটা সময়ই বলে দেবে। তো চৌধুরী তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় যে মিতালি মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিল। রাস্তায় 2 জন বাইকার এসে বাচ্চাটার মুখে মরিচের গুঁড়া মেশানো পানি মারে এবং বলে যে পরের বার মরিচ গুঁড়ার পানির বদলে অ্যাসিড মারবে।
এদিকে সকালে রবীন্দ্র জগিং করছিল। এ সময় দুজন গুন্ডা তাকে ঘিরে ধরে ব্ল্যাঙ্ক ফায়ার করে থ্রেট দেয় যে পরের বার গুলি মিস হবে না। এছাড়া বাকি অফিসারদেরকেও বিভিন্নভাবে জীবন নাশের এবং তাদের ফ্যামিলির ক্ষতি করার হুমকি দেয়া হয়। সবাই আতঙ্কিত হয়ে অফিসে এসে এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেয় যে আজকে যেহেতু সবার মানসিক অবস্থা খারাপ, তাই তারা কেউই অপারেশনের জন্য প্রস্তুত না। এই জন্য আজকে তারা বড় চৌধুরীর মাল ছেড়ে দেবে। তো নির্ধারিত সময়ে বিমান ল্যান্ড করে। চৌধুরীর লোকেরা সোনা ভর্তি ব্যাগ নিয়ে সব অফিসারদের তাচ্ছিল্য করতে করতে বেরিয়ে যাচ্ছিল। তারা নিরুপায় হয়ে শুধু চেয়ে চেয়ে দেখছিল। তবে শেষ পর্যন্ত ওদের ফাজলামি রবীন্দ্র সহ্য করতে পারে না। সে ছুটে গিয়ে দুজনকেই বেদম মার দেওয়া শুরু করে। এক পর্যায়ে অর্জুন এসে তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর সব সোনা সিজ করে নেয়। অবশ্য রবীন্দ্রর এই বাহাদুরি দেখে সবাই তাকে বাহবা দেয়। তো ওই রাতে অর্জুনকে চৌধুরী ফোন দিয়ে বলে যে তার লোকেরা রবীন্দ্রকে টার্গেট করেছে। অর্জুন রবীন্দ্রকে অ্যালার্ট করার জন্য ফোন করে, কিন্তু তার আগেই কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেয় আর তখনই কয়েকজন সশস্ত্র গুন্ডা তাকে আক্রমণ করে মেরে ফেলে। অর্জুন যতক্ষণে রবীন্দ্রের বাড়ি পৌঁছায় ততক্ষণে রবীন্দ্র মরে গিয়েছিল। রবীন্দ্রের মৃত্যুতে পুরো কাস্টমস টিম মানসিকভাবে আপসেট হয়ে পড়ে। এই শোকের মুহূর্তে অর্জুনের কাছে আবারও চৌধুরীর ফোন আসে এবং সে বলে যে সে জেনে গেছে যে অর্জুন প্রিয়াকে তার কোনো সেফ হাউসে লুকিয়ে রেখেছে। চৌধুরীর লোকেরা প্রিয়াকে মেরে ফেলার জন্য অলরেডি বেরিয়ে গেছে। কথাটা শুনে ওর জন্য আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রিয়াকে বাঁচাতে ছুটে বেরিয়ে যায়। প্রিয়া ফোন রিসিভ করছিল না বলে অর্জুনের টেনশন আরো বেড়ে যাচ্ছিল। তবে সেফ হাউসে ফিরে দেখে যে প্রিয়া একদম ঠিক আছে। এ সময় অর্জুনের কাছে চৌধুরীর ফোন আসে এবং জানায় যে আজকে সে প্রিয়াকে ছেড়ে দিয়েছে, কিন্তু অর্জুন যদি আবারও চৌধুরীর কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে দুনিয়ার কোনো সেফ হাউসে রেখেই ও প্রিয়াকে বাঁচাতে পারবে না। এদিকে পরপর দুইবার এয়ারপোর্টে সোনা ধরা পড়ায় চৌধুরীর ক্লায়েন্ট আরবাব তাকে সৌদিতে ডেকে পাঠায়। এই আরবাবের বস হলো ওমর সাহেব। মূলত এই ওমরই চৌধুরীকে ডেকে পাঠিয়েছে। আরবাব তখন চৌধুরী আর শর্মাজিকে রিসিভ করে ওমরের কাছে নিয়ে যায়। তো ওমরের সাথে কথা বলার সময় চৌধুরীর মোবাইলে অনবরত কারোর ফোন কল আসছিল। ফোনের ওপাশ থেকে চৌধুরীকে ইনফরমেশন দেয়া হয় যে প্রিয়া বাদেও চৌধুরীর গ্যাংয়ে এমন কেউ আছে যে কিনা ইনফরমেশন লিক করছে। প্রিয়া শুধুমাত্র ড্রাগ এবং সোনার ব্যাপারে জানতো, ঘড়ি এবং লাক্সারির ব্যাপারে অন্য কেউ কাস্টমসকে ইনফরমেশন দিয়েছিল। হয়তো সেই ইনফরমার এখনো চৌধুরীর গ্যাংয়ে রয়েছে। তো এইখানে একটা মজার ব্যাপার হলো, চৌধুরীকে ফোন করে এই ইনফরমেশনগুলো কে দিচ্ছিল জানেন? পুরো সিরিজটাতে আমরা যাকে সবচেয়ে সৎ কাস্টমস অফিসার ভেবেছিলাম সেই প্রকাশ। কথায় আছে না, টাকা সব কিনতে পারে। প্রকাশের যেদিন ব্যাংককে চৌধুরীর সাথে মিটিং করেছিল সেদিনই সে বিক্রি হয়ে গেছে। চৌধুরীর সব স্মাগলিং প্রজেক্টের ওপর প্রকাশ 20% কমিশন খাওয়ার ডিল করেছিল। আসলে চৌধুরীর ব্যবসার পার্সেন্টেজ খাওয়ার প্ল্যান প্রকাশ অনেক আগে থেকেই করে রেখেছিল। তবে এমনি এমনি তো চৌধুরীর মতো লোক তাকে কমিশন দেবে না, তাই না? তাই প্রকাশ মুম্বাই এয়ারপোর্টে জয়েনিং করার পরে সৎ থাকার ভান ধরে সবার কাছে ভালো সাজে। এরপর সৎ অফিসার নিয়ে পোস্টিং করায় যাতে চৌধুরীর বড় ধরনের ক্ষতি করে নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারে। কাস্টমস 1200 কোটি টাকার স্মাগলিং ধরার পরে প্রকাশের সামনে সেই সুযোগটা চলে আসে। তো 20% কমপ্লিটের পরে প্রকাশ ভরসা দিয়েছিল যে সৎ অফিসারদেরকেও আবারও ট্রান্সফার করে দেবে। তখন পুরো এয়ারপোর্ট চৌধুরীর জন্য ফ্রি হয়ে যাবে। মানে সেদিনের পর থেকে যা কিছু ঘটেছে সবকিছু মাস্টারমাইন্ড প্রকাশ। প্রকাশের কাছে ভরসা পেয়ে চৌধুরী একটু নিশ্চিন্ত হয়। তবে ওমর সাহেব চৌধুরীকে আর ভরসা দিতে পারছিল না। চৌধুরী ওমরকে গ্যারান্টি দেয় যে নেক্সট চালান কোথাও কোনোভাবেই ধরা পড়বে না। চৌধুরীর কনফিডেন্স দেখে ওমর সাহেব আরেক চালান সোনা পাঠাতে রাজি হয়ে যায়। চৌধুরী এবং শর্মাজি ফিরে এসে আন্না, রাহুল এবং সুরেশের সাথে দেখা করে ইনস্ট্রাকশন নেয়। পরবর্তী 48 ঘন্টার ভেতরে সোনার একটি চালান ইন্ডিয়ায় পাঠাতে হবে, আর এগুলো পাঠানো হবে লাশের ভেতরে। মানে ওই দিন সেই দেশের 40 জন ইন্ডিয়ান টুরিস্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওই লাশ ইন্ডিয়ায় পাঠানো হবে। তাই তারা লাশের সাথে সোনাগুলো পাঠিয়ে দেবে। তবে সুরেশ দ্বিমত করে বলে যে সোনার পরিমাণ অনেক বেশি, তাই লাশের সাথে পাঠানোর চেয়ে বরং কফিনের ভেতরে করে পাঠানোটাই বেটার হবে। মানে ওরা কার্গোতে করে ইন্ডিয়ায় আমদানিকৃত কফিনের ভেতরে সোনার বারগুলো পাঠিয়ে দেবে। সুরেশের আইডিয়া চৌধুরীর পছন্দ হয়। তো এরপর প্ল্যান মাফিক কফিনের ভেতরে সোনার বারগুলো লুকিয়ে কার্গো বিমানে তুলে দেয়া হয়। এদিকে অর্জুন একজন প্রাক্তন
প্রাক্তন কাস্টমস অফিসারের কাছে আছে, যার নাম সাক্সেনা। আর এনাকে আমরা আগেও দেখেছিলাম অর্জুনের সাথে এয়ারপোর্টে কথা বলতে। তো অর্জুন সোর্স মারফত জানতে পারে যে সাক্সেনা স্যারের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে রয়েছে, তাই সে উনার কাছে চৌধুরী স্মাগলিং চক্রের একটা বিহিত করার জন্য বুদ্ধি নিতে এসেছে। প্রাক্তন অফিসার সাক্সেনা তখন তার পুরনো লবিংকে কাজে লাগিয়ে একটি চমকপ্রদ তথ্য পায় যে চৌধুরী আজকেই 1200 কোটি টাকার সোনা ইন্ডিয়ায় ঢোকাচ্ছে এবং ইন্ডিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় স্মাগলিং রেকর্ড করতে যাচ্ছে এবং এই চালানটা আসছে লাশের কফিনে। সব শুনে অর্জুন উদাস হয়ে যায়। অ্যাকচুয়ালি সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ চৌধুরীর সাথে পরোক্ষভাবে তাদের এসি প্রকাশও জড়িত, এটাও সাক্সেনা এখানে তাকে জানিয়ে দেয়। তো অর্জুনের এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে সাক্সেনা চুপি চুপি একটা প্ল্যান বুঝিয়ে দেয় এবং এই প্ল্যান পেয়েই সে তক্ষুনি সেখান থেকে এয়ারপোর্টে চলে আসে। আর এরই মধ্যে আবার আলদেরার কার্গো বিমানটি ল্যান্ড করে, তাই অর্জুন ফোর্স নিয়ে রানওয়েতে চলে যায়। বিমান ভর্তি কফিন ছিল। অর্জুন যখন এই কফিনগুলো নিয়ে ব্যস্ত ছিল তখন তার পেছন দিয়ে কন্টেইনার ভর্তি একটি ট্রাক বেরিয়ে যায়। সোনাগুলো সেই কন্টেইনারের ভেতরেই ছিল। আসলে চৌধুরী তো আর কাঁচা খেলোয়াড় না, তাই তার টিমকে যেই প্যাটার্নে সোনা চালান রেডি করতে বলে তারা সেভাবেই রেডি করে এবং যখন সেগুলো প্লেনে লোড করতে নিয়ে আসে তখন চৌধুরী গোপনে সেগুলো কফিন থেকে সরিয়ে অন্য একটি কার্গো প্লেন ফার্নিচারের সাথে পাঠায়। আর তাদের কফিনের ফ্লাইটটি যেই সময়ে পাঠানোর কথা ছিল তার 2 ঘন্টা আগেই এই ফ্লাইটে সে সব ফার্নিচারের ভেতরে করে সোনাগুলো পাঠিয়ে দিয়েছে। তাই অর্জুন এখানে নকল কফিনগুলো সার্চ করতে ব্যস্ত ছিল। ততক্ষণে সোনাগুলো ওয়্যারহাউস 2-তে পৌঁছে যায়। কোনো ঝামেলা ছাড়াই যাতে সোনাগুলো ট্রান্সপোর্ট করে নেওয়া যায় সেই জন্য সেখানে এসি প্রকাশ চলে আসে। সে নিজে মনিটরিং করে সোনাগুলো পাস করিয়ে নেবার ব্যবস্থা করে। তবে হঠাৎ অর্জুন নোটিস করে যে কাছেই একটা কার্গো বিমান দাঁড়িয়ে আছে। সে একজন স্টাফকে জিজ্ঞেস করে যে এই বিমান কখন ল্যান্ড করেছে এবং এই বিমানের মালামালগুলো কোথায়। স্টাফ জানায় যে 2 ঘন্টা আগে বিমানটা আলদেরা থেকে এখানে এসে ল্যান্ড করেছে আর বিমানের মালামালগুলো ওয়্যারহাউস 2-তে নিয়ে যাওয়া হয়েছে। অর্জুনের আর কোনো কিছুই বুঝতে বাকি থাকে না। সাথে সাথে সে গাড়ি নিয়ে ওয়্যারহাউস 2-তে চলে যায়। ততক্ষণে প্রকাশ সব প্রসেস শেষ করে সোনা ভর্তি বক্স ট্রেনে তুলে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে অর্জুন পৌঁছে যায়। অর্জুন চেক করতে চাইলে প্রকাশ বাধা দিয়ে বলে যে এটা ডিপ্লোম্যাটিক কার্গো, তাদের এখানে সার্চ করার অধিকার নেই। তবুও জোর করে ট্রেন থেকে বক্সগুলো ফেলে দেয় এবং বক্স ভেঙে সমস্ত সোনা বের হয়ে আসে। ততক্ষণে বাকি অফিসাররাও চলে আসে এবং সবাই প্রকাশের আসল রূপটা দেখতে পায়। প্রকাশ এটা সেটা বুঝিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করলে মিতালি ক্ষেপে যায় এবং প্রকাশকে থাপ্পড় মেরে দেয়। সে এতদিন প্রকাশকে নিজের আইডল মানত, অথচ তার এই রূপ দেখে সে ভেঙে পড়ে। আর ওদিকে আলদেরাতে চৌধুরীকেও ধরে ফেলে কাস্টমসের কয়েন ইউনিটের টাস্কফোর্স। চৌধুরীদের গ্রেফতারের পাশাপাশি তাদের যত সিন্ডিকেটের ব্যবসা ছিল সব জায়গায় রেড দেয়া হয়। কাস্টমসের কয়েন ডিপার্টমেন্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোর্সের হেল্প নিয়ে চৌধুরীর সম্পূর্ণ সিন্ডিকেট ধ্বংস করে দেয়। অন্যদিকে উদ্ধারকৃত সব সোনা কাস্টমস বিভাগে নিয়ে যাওয়া হয়। অর্জুন এবং তার টিমের সততার জন্য ইন্ডিয়ার সবচেয়ে বড় স্মাগলিং সিন্ডিকেট ধ্বংস হয়ে যাওয়ায় সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। সেই সাথে কয়েকজন সৎ কাস্টমস অফিসারের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল একটা বাস্তবধর্মী ওয়েব সিরিজ। আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।